ঘটনাটির সময়কাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঠিক পরপরই। তখনও তিনি বিয়ে করেননি, আর তার নাম ছিল মোহাম্মদ কালু মিয়া। উনি প্রচণ্ড সাহসী একজন মানুষ ছিলেন। ঘটনাটির স্থান ঢাকাতে। উনি ঢাকার বাংলা মোটরে থাকতেন, টুকটাক ব্যবসা বাণিজ্য করতেন আর মানুষের উপকার করতেন। মানে যখন যার কোনো সমস্যা হতো, যদি তাকে ডাকতো, দিনরাত 24 ঘন্টা তিনি নিজের কাজ ফেলে রেখে হলেও তাদের উপকার করার চেষ্টা করতেন। আর এমনই একটা উপকার করতে গিয়েই উনি জীবনের সবচেয়ে বড় একটা ভুল করে ফেলেছিলেন, যার পরিণতি খুবই ভয়ানক হয়েছিল। মূলত সেই ভয়ানক পরিণতিটি আজকে আমাদের ঘটনার মূল উপজীব্য। তো ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে যে ওনারই এক প্রতিবেশী নিঃসন্তান এক দম্পতি, এরা একদিন দিনের বেলা ওনার কাছে এসে বলে যে ভাই জানেন তো, আমরা দীর্ঘ প্রায় 18 থেকে 20 বছর যাবৎ নিঃসন্তান। তো তিনি বলেন, হ্যাঁ আমি জানি যে আপনাদের কোনো সন্তানাদি এখনো আল্লাহ দেননি। তখন বলে যে আমরা তো অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছু থেকে কিছু হচ্ছে না। তা আপনি যদি আমাদের একটু উপকার করেন তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই অভাবটা পূর্ণ করে দিবেন। তখন ওনাদের কথা শুনে ওই কালু মিয়া আঙ্কেল উনি বলতেছেন যে আপনাদের যদি এই ভয়ানক এই সমস্যা যেটি আপনারা ফিল করেন, যে আপনাদের কোনো সন্তানাদি হচ্ছে না, আপনাদের একটা বিশাল শূন্যতা, তো আমার দ্বারা যদি আমার কোনো ত্যাগ স্বীকারের মাধ্যমে যদি আপনাদের একটা উপকার হয়, তাহলে আমি যে কোনো ধরনের কষ্ট করতে রাজি আছি, বলেন আমাকে কি করতে হবে। তখন তারা বলেন যে আপনাকে এক বাবার এক সন্তান, ছেলে সন্তান মারা যাওয়ার ঠিক প্রথম পূর্ণিমা বা অমাবস্যার রাত্রে ওই কবরের মাটি নিয়ে আসতে হবে একা একা গিয়ে। তখন তিনি এইটা শুনে খুবই অবাক হন এবং বলেন যে কেন, হঠাৎ এরকম কাজ করার প্রয়োজন কেন। তখন তারা বলেন যে ওনারা এক কবিরাজের কাছে গিয়েছেন, যে কবিরাজ এই পরামর্শ দিয়েছেন যদি এই কাজটি করতে পারে তাহলে সেই এনে দেয়া মাটি নিয়ে কবিরাজ কিছু তদবির করবেন, এর ফলে হয়তোবা ওই মহিলার সন্তান সম্ভব হতে পারে। 100% নিশ্চিত না, কিন্তু একটা হওয়ার পসিবিলিটিস আছে। তখন ওই কালু মিয়া আঙ্কেল বলেন যে ঠিক আছে বুঝলাম, কিন্তু সমস্যা হলো যে ওই এক বাবার এক সন্তান কে কোথায় মারা গেছে, কোথায় কবর দেওয়া হয়েছে, এটা আমি কিভাবে জানবো। তখন তারা বলেন যে এই খবর আমরাই রাখবো, আপনার বেশি কষ্ট করতে হবে না, আপনাকে খালি খবর দিলে আপনি কষ্ট করে জিনিসটা এনে দেবেন। তখন তিনি বলেন যে বেশি দূরে হলে তো পারবো না। তখন তারা বলেন যে না, দূরে না, ঢাকার মধ্যেই কোনো একটা জায়গায় আমরা চেষ্টা করতেছি যাতে করে আপনার কষ্ট না হয়। তখন বলেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাদের যদি উপকার হয় তাহলে তো কোনো কথাই নেই, আমি সর্বোচ্চ চেষ্টাটা করব। তখন ওনারা চলে যান তাকে ধন্যবাদ জানিয়ে। এর প্রায় মাসখানেক পর হঠাৎ একদিন ওই মহিলার হাজবেন্ড এসে কালু মিয়া আঙ্কেলের কাছে বলেন যে ভাই খবর পেয়ে গেছি। তো বলে কি খবর? ওই যে আপনাকে বলছিলাম যে এক বাবার এক সন্তান, এরকম একটা কবর পেয়েছি, যে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে এবং দেখেও এসেছি আমরা। তো ভালো, খবরটা ভালো, অন্তত তাদের জন্য ভালো। তখন বলে যে ভাই চলেন আপনাকে কবরটা দেখিয়ে নিয়ে আসি। প্রিয় লিসেনার্স, এই কবরটি ছিল আজিমপুর কবরস্থানে, আর আজিমপুর কবরস্থান কিন্তু ঢাকার অনেক পুরাতন একটি কবরস্থান। তো ওনাকে সাথে করে নিয়ে যান এবং দিনের বেলাতে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর খুব ভালো করে কবরের অবস্থান এবং ওই কবরস্থানে একটা নেম, মানে যেটাকে নাম ফলক বলে আর কি, সেটাও ছিল, যে এই খবরটা কার, কেমন কি, কবে মারা গেছে, তারিখ, তার পিতা মাতার নাম কি, এগুলো লেখা ছিল। একটা বাচ্চা মানুষের কবর, বাচ্চা ছেলের কবর। তো উনি সেটা দেখে আসেন। তখন বলেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি অমাবস্যা বা পূর্ণিমার রাতে গিয়ে এই কবর থেকে মাটি নিয়ে আসবো। মানে মাটি বলতে কবর খুঁড়ে না, কিন্তু মানে কবরের উপর থেকে মাটি নিয়ে আসতে হবে। যদি আলগা মাটি না থাকে তাহলে কোনো কিছু দিয়ে
একটু হালকা করে খুঁড়ে এক মুঠ মাটি নিয়ে আসলেই হবে। তো যাই হোক, এখন অমাবস্যা পূর্ণিমা কবে বা পরবর্তী অমাবস্যা আগে না পূর্ণিমা আগে সেই বিষয়ে ওই লোকেরাই তাকে অবহিত করেন যাদের ওই মাটি প্রয়োজন ছিল। তো মূলত উনি যেদিন গিয়েছিলেন ওই দিন পূর্ণিমা ছিল, মানে একদম ইমিডিয়েট কাছাকাছি ডেট পূর্ণিমা ছিল। তো উনি পূর্ণিমা রাতে একা একা আজিমপুর কবরস্থানে যান। তখন মানে স্বাধীনতার পর পর কিন্তু এই এমন বড় বড় ফেন্সিং, মানে এত দেয়াল টেয়াল এগুলো অতটা ছিল না, ছিল কম ছিল, মানে খুব সহজে যে কোনো সময় ভেতরে ঢোকা যেত। তো উনি রাতের বেলা যান, সাথে করে একটা পুটলি নিয়ে যান। ওই সময় কিন্তু বাংলাদেশে এরকম পলিথিনের ব্যাগের এত প্রচলন হয়নি। তো একটা পুটলি নিয়ে যান, আর পুটলি নিয়ে যাওয়ার সময় হাতে করে একটা হালকা ওই চাকুর মতো একটা জিনিস নিয়ে গিয়েছেন, যাতে করে একটু খোঁচা দিয়ে মাটি তুলতে পারেন। কারণ ওই রাতের বেলা কবরস্থানে গিয়ে মাটি তোলার জন্য যদি দেখা যাচ্ছে যে কবরের উপর তো ঘাস হয়ে যায়, এবং ওই কবরের সেটা হয়েও ছিল, তো যার কারণে ওখান থেকে তো মাটি খুঁড়ে আনাটা কঠিন। এই জন্য ছোট্ট একটা ধারালো জিনিস নিয়ে গিয়েছিলেন, যাতে একটু খোঁচা দিয়ে কিছু মাটি তুলে আনা যায়। তো এটা নিয়ে উনি শুরু করেছেন যাওয়া, এবং যথারীতি উনি কবরস্থানে যান। তো কবরস্থানে ওই সময়ে দূরে দূরে ওই ল্যাম্পপোস্ট ছিল। তো উনি যেহেতু খুব সাহসী একজন মানুষ ছিলেন, আর ওই রাতটা ছিল পূর্ণিমার রাত, এমনি কবরস্থানে মানে একদম অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। আর তখন কিন্তু আজিমপুর কবরস্থানে এত বড় বড় গাছ, এখন যে এরকম বড় বড় গাছ দেখি, তখন কিন্তু এরকম অত বড় বড় গাছ ছিল না। তো উনি সেই কবরস্থানের কাছে মানে গিয়ে সেই কবরের কাছে যান। সেই কবরের কাছে গিয়ে যথারীতি তিনি স্বাভাবিকভাবে পুটলিটা বের করেন, এবং ওনার সাথে থাকা লোহা জাতীয় একটা ধারালো জিনিস দিয়ে কবরের উপরে আঘাত করে কিছু মাটি ওই পুটলির মধ্যে রাখেন। পুটলির মধ্যে রেখে পুটলি গেট দিয়ে যখনই উনি পেছন দিকে ঘুরেছেন, তখন উনি দেখেন যে ভয়ানক আকৃতির বিশাল বিশাল দুটো কুকুর, এবং এই কুকুরের সাইজ স্বাভাবিক কুকুরের মতো না, এর থেকে আরো বহু বহু গুণ বড়। মনে হচ্ছে দুটো হাতির সাইজের কুকুর, হাতির মতো অত বড় না, কিন্তু মানে এরকম অনেক বড় আর কি। দুটো কুকুর, কালো রঙের কুকুর, চোখ দুটো লাল টকটকে, ওনার দিকে তাকিয়ে গড় 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 শব্দ করছে, মানে ঘেউ ঘেউ করছে না, কিন্তু গড় গড় শব্দ করছে। তো উনি কিন্তু এটা দেখে বুঝতে পেরেছিলেন যে কুকুর দুটি স্বাভাবিক কিছু না। কারণ হলো উনি যাওয়ার আগে কিন্তু ওনাকে বলে দেওয়া হয়েছিল যে আপনি কিন্তু ভয় পেতে পারেন, সুতরাং আপনি সেইভাবে মনের একটা প্রিপারেশন নিয়ে যাবেন। তো উনি যেহেতু সাহসী মানুষ ছিল, সব ভয় ডর ওনার কাছে কিছুই না। তো উনি যেটি করেন সেটা হয়তো বা আমরা মানে সেটা কল্পনাও করতে পারবো না। উনি ওই কুকুর দুটো দেখে ভয় পাওয়ার পরিবর্তে উনি কি করেছেন, উনি পাশে থাকা একটা লাঠি নেন। ওই যে বাঁশের আগা, তারপরে বিভিন্ন জিনিস তো পড়ে থাকে আশেপাশে রাস্তায় ওই কবরস্থানের মধ্যে, মানে লাঠি নিয়েছিলেন। এমনও হতে পারেন যে উনি ওই মানে আমার কাছে যেভাবে বলেছে যে পাশে গাছ ছিল, ওই গাছটা ছোট ছিল, তো গাছের একটা ডাল ভেঙে নেন, মানে ওটা একটা লাঠির মতো বানান, বা রাস্তা থেকে একটা লাঠি নিয়েছেন। এটা নিয়ে ওই কুকুর দুটোর দিকে নিয়ে গিয়েছেন। মানে কুকুর দুটো ওনার দিকে কি আগাবে, ভয় কি দেখাবে, উনি উল্টো কুকুরটির দিকে এগিয়েছেন। এগিয়ে গিয়ে ওই কুকুর দুটিকে তাড়া করার চেষ্টা করেন, এবং উনি যখন দেখেন যে ওই কুকুর দুটি সরছে না ওখান থেকে, তো উনি খুব নিজের অজান্তেই একটা সাংঘাতিক ভুল কাজ করে ফেলেন। সেটি হলো ওনার হাতে থাকা লাঠি দিয়ে একটি কুকুরকে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে ওই দুটি কুকুর ওখান থেকে চলে যায়, আর কোনো ধরনের ঘেউ ঘেউ বা গড় গড় শব্দ না করেই ওই কবরস্থানের এক সাইডে গিয়ে হারিয়ে যায়। মনে হচ্ছে এই দুটো কুকুর এই কবরস্থানেরই কুকুর। উনি বুঝতে পারেন যে এই দুটো কিন্তু স্বাভাবিক কোনো কুকুর ছিল না, কারণ স্বাভাবিক আকৃতির কুকুর কিন্তু এত বড় হয় না, শুধু বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও হবে না। উনি হাঁটতে হাঁটতে আবার বাংলা মোটর চলে আসেন। আজিমপুর থেকে বাংলা মোটর হেঁটে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা সময়। উনি যখন ওনার বাসার কাছে এসেছেন, ওনার বাড়ির গেটে উনি আরো একটি ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান ওই দুইটা কুকুর ওনার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তবে ওই দুটো কুকুর কিন্তু শুরুতেও ওনাকে আক্রমণ করতে উদ্যত হয়নি, শুধু ওনার পথ আগলে দাঁড়িয়েছিল, যাতে করে ওই মাটি উনি যেন ওখান থেকে নিয়ে যেতে না পারেন। কিন্তু
উনি যেহেতু আঘাত করেছিলেন, এরপরে কুকুর দুটি চলে যায়। কিন্তু এইবার ওই দুটো কুকুর তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার বাড়িতে ঢোকার পথ আগলে দাঁড়ায়। তারা মনে হয় তাকে ঢুকতেই দেবে না। ওই কুকুর দুটি আক্রমণ করার চেষ্টা করছিল না, কিন্তু ওই কুকুর দুটি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিল যেন এই মাটিটি সে রেখে দেয় তাদের সামনে বা ফেরত দিয়ে আসে। কিন্তু উনি তো বদ্ধপরিকর, কারণ এই মাটি দিয়ে কোনো মানুষের উপকার হবে, সুতরাং এই কাজটি উনি করবেনই, যেহেতু উপকার করা বা মানুষের সেবা করা ওনার একটা নেশা হয়ে গিয়েছিল। তো উনি যখন দেখলেন কুকুর, উনি নিজে যে দোয়া কালাম পড়তেন মানে পারতেন সেটা পড়লেন আর কি। এরপর ওনার যেহেতু রাতের বেলা অনেক সময় একা রাস্তা দিয়ে হেঁটে আসতে, কিন্তু রাস্তাতে এমনিতেই স্বাভাবিক কুকুর থাকে, এটা কিন্তু আমরা জানি, অনেকে হাতে লাঠি নিয়ে চলাফেরা করেন। তো উনি কিন্তু ওই কুকুরকে ধাওয়া করার পরে যে হাতে লাঠিটা ছিল সেটি আর ফেলেননি, সেটা হাতেই ছিল, ওটা নিয়ে উনি চলে আসেন। তখন ওই লাঠিটা দিয়ে ওই দুটো কুকুরকে তাড়া করেন। কিন্তু এইবার কিন্তু ওই দুটো কুকুর তারা ভয় পাচ্ছে না, তারা কিন্তু এখান থেকে সরছে না, তারা ওনার চারদিক দিয়েই ঘোরাফেরা করছে, কিন্তু ওনার বাড়িতে ঢুকতে দেবে না। ওই দুটো কুকুর কখনোই আক্রমণ করেনি, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছিল যাতে করে উনি ওই মাটিটা নিয়ে যেতে না পারেন। কিন্তু উনি আবারও ওই কুকুরগুলিকে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন। আঘাত পাওয়ার সাথে সাথে কিন্তু ওই দুটি কুকুর চলে যায়। উনি ওনার জীবদ্দশায় কখনোই ওই দুটো কুকুরকে দেখেননি। উনি পরদিন ওই মাটি সেই নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেন। ওই দম্পতি ওই মাটি নিয়ে সেই কবিরাজের কাছে দেন। সেই কবিরাজ মাটি দিয়ে হয়তো বা কোনো তদবির করে দিয়েছিলেন। যেই দিন সকালবেলা মানে ওই মাটিটি ওই দম্পতির কাছে হস্তান্তর করেন, ওই দিন রাতে ওনার সাথে আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো, ওই সময় তো গরমের সময় ছিল, আর ওই রাতের বেলা উনি ওই কালো মিয়া আঙ্কেল, উনি তখনও তো উনি বিয়ে করেননি, তখন উনি বাসার ছাদে ঘুমাত। ওই ছাদে একটা চৌকি পাতা ছিল, রাতের বেলা যদি ইলেকট্রিসিটি চলে যেত তখন ওই রাতে ছাদে উঠে ওই চৌকির উপর ঘুমাতেন। তো ওই রাত্রে ইলেকট্রিসিটি চলে যায়, রাত তখন প্রায় 12টা 12:30। তো উনি ওই ছাদের উপর চলে যান, ছাদে গিয়ে ওই চৌকির উপর শুয়ে আছেন, ঘুমিয়ে যান। ঝিরিঝিরি বাতাস হচ্ছিল। তো হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায় এবং উনি ফিল করছিলেন কেউ যেন ওনার মাথায় হাত বুলাচ্ছে। অবাক ব্যাপার, মাথায় হাত বুলাই কে, কিন্তু উনি ঘুম থেকে উঠে কাউকে দেখতে পান না, আবার ঘুমিয়ে যান। কিছু সময় পর আবার ওনার ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে কেউ ওনার মাথায় হাত বুলাচ্ছে। এভাবে বেশ কয়েকবার হয়, কিন্তু উনি কাউকে দেখতে পান না। এরপর তিনি একটু ভয় পান এবং উনি আবার নিচে চলে আসেন, কারণ তখন ইলেকট্রিসিটি আবার আসেনি। কিন্তু না আসলেও উনি আবার ওনার নিচে রুমে চলে আসেন, রুমে এসে উনি ঘুমান। প্রিয় লিসেনার্স, এখন কিন্তু আপনাদের মনে দুটো প্রশ্নের উদ্রেক হবে। এক, সেটি হচ্ছে ওই দম্পতি যারা এই মাটি নিয়ে গিয়েছিল কালু মিয়া আঙ্কেলের কাছ থেকে, তারা কি আসলেই উপকার পেয়েছিল? আসলে কি তাদের সন্তান হয়েছিল? প্রিয় লিসেনার্স, এখন কিন্তু আপনাদের মনে দুটি প্রশ্ন জাগবে। নাম্বার 1, কালু মিয়া আঙ্কেল এত কষ্ট করে, ভয়কে জয় করে, কঠিন বিপদ পাড়ি দিয়ে যে মাটি সংগ্রহ করেছিলেন এবং সেই মাটি ওই দম্পতির হাতে হস্তান্তর করেছিলেন, ওই দম্পতি কি আসলেই উপকার পেয়েছিল? তাদের ঘর আলো করে কি কোনো সন্তান হয়েছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, হয়েছিল। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এটা কিভাবে সম্ভব? লিসেনার্স, শয়তানকে যদি কেউ প্রভু বানিয়ে নেয় এবং কেউ যদি শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে জাদুবিদ্যার মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু পসিবল, এবং সেটি হয়েছিল। এবার আসুন প্রশ্ন নাম্বার 2। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কালু মিয়া আঙ্কেলের কি হয়েছিল? হ্যাঁ, সেটি বলছি। উনি একটি ভয়ানক বিপদের সম্মুখীন হন এবং ওনার ওই যে আমি একটু আগে বললাম যে রাতের বেলা মাথায় হাত বুলিয়ে দিয়ে গিয়েছিল, এরপর থেকে 1 বছর উনি সুস্থ ছিলেন।
কিন্তু 1 বছর ওই যেই রাতে উনি মাটি সংগ্রহ করে এনেছিলেন, প্রতি বছর ওই রাতে ওনার নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে তাজা রক্ত বের হতো। ওই ওই রাতেই শুধু হতো। তারপরে কিন্তু আবার 1 বছর স্বাভাবিক, কোনো সমস্যা নেই। কিন্তু উনি আস্তে আস্তে শরীরের শক্তি হারিয়ে ফেলতে থাকেন, মানে আগের মতো আর জোরটা পেতেন না শরীরে। অনেক ভারী ভারী কাজ উনি আসলে আগের মতো করতে পারতেন না, তবে সেই বিষয়গুলো উনি স্বাভাবিকভাবে নিচ্ছিলেন। কিন্তু প্রতি বছর এই সমস্যাটা হতো। তো যাই হোক, এই ঘটনার বছর 3-4 পর উনি বিয়ে শাদী করেন। কিন্তু বিয়ে করার পরে কিছু সমস্যা দেখা দিল। সেটা হলো ওনার 3-4টা ছেলে সন্তান, মানে প্রথম, তারা সবাই কিন্তু মারা গিয়েছিল, শিশু বয়সে মারা গিয়েছিল। কেন মারা গিয়েছিল এই বিষয়টির কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই মারা গিয়েছিল, কিন্তু শিশু বয়সে হঠাৎ করে অসুস্থ হয়েছে, মারা গিয়েছে। এরপরে ওনার একটি ছেলে সন্তান এবং 2টি কন্যা সন্তান হয়। তারা কিন্তু এখনো ভালো আছে, জীবিত আছে। কিন্তু ওনার পরিণতি কি হয়েছিল? ওই যে বললাম প্রতি বছর এই সমস্যাটা হতো, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলেছিল। এবং একদিন হঠাৎ উনি খুব অসুস্থ হয়ে পড়েন, খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ। যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটাল কর্তৃপক্ষ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার পরিবারকে জানিয়ে দেন ওনার শরীরের ভিতরের সব অর্গান নষ্ট হয়ে গিয়েছে, উনি আর বাঁচবেন না। এবং উনি সত্যিই মাত্র কয়েকদিনের মধ্যেই মারা গিয়েছিলেন, অথচ কয়েকদিন আগে উনি দিব্যি সুস্থ ছিলেন। শুধু বছরের ওই নির্দিষ্ট এক রাতে ওনার ওই সমস্যাটা ছাড়া আর কোনো সমস্যা ওইভাবে ছিল না। শারীরিকভাবে উনি দুর্বল হয়ে যাচ্ছিলেন, সেটা সত্য, কিন্তু উনি কিন্তু এর মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষাও করিয়েছিলেন, কিন্তু ওনার কোনো রোগ ধরা পড়েনি। প্রিয় লিসেনার্স, এইখান থেকে কিন্তু আমরা একটি বিষয় জানতে পারলাম, সেটি হচ্ছে যে অনেক সময় প্যারানর্মাল জনিত কোনো অসুবিধা বা রোগ যদি হয়, হঠাৎ করে সেটা ধরা পড়ে না, আস্তে 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 মানুষকে দুর্বল করে দিতে থাকে। কিন্তু যখন ধরা পড়ে যায়, তখন আর সেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ থাকে না। এটি কালো মিয়া আঙ্কেলের জীবনে হয়েছিল। আর ওই যেই নিঃসন্তান দম্পতি, যারা মানে সন্তান লাভ করেছিলেন, ওই সন্তান আসলে কি হয়েছিল, মানে ভবিষ্যতে মানে সে কি করেছিল, এখনো সে জীবিত আছে কিনা, এই বিষয়ে আমি এখনো কোনো তথ্য পাইনি যে সে এখন আসলে কোথায় আছে বা ওই পরিবারের কি অবস্থা। যদি কখনো পাই, আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই জানাবো। তো কালো মিয়া আঙ্কেল এই সাহসিকতার কাজ করতে গিয়ে, মানুষকে উপকার করতে গিয়ে যে ভয়ানক বিপদ নিজের জীবনে ডেকে এনেছিলেন, তিনি নিজেও হয়তো বা বুঝতে পারেননি উনি কি ভয়ানক কাজটি করতে যাচ্ছেন। উনি বিশাল একটা কুফুরি কাজে সহযোগিতা করতে যাচ্ছেন, উনি নিজে বুঝতে পারেননি। মানুষের উপকার করতে গিয়ে এই ভয়ানক বিপদ তিনি এবং তার পরিবারের জন্য উনি ডেকে এনেছিলেন। প্রিয় লিসেনার্স, আমরা এগুলোতে খুব সতর্ক থাকব। মানুষকে উপকার আমরা অবশ্যই করব, কিন্তু যেই উপকারের মাধ্যম দিয়ে নিজে ঈমান হারানোর সম্ভাবনা রয়েছে, ব্ল্যাক ম্যাজিকে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নিজে সেই ব্ল্যাক ম্যাজিকের মানে জড়িত না হলেও পরোক্ষভাবেও যদি আমরা কোনোভাবে সহযোগিতা করি, তাহলেও কিন্তু এই ধরনের বিপদ আমাদের উপর নেমে আসতে পারে। সুতরাং বি কেয়ারফুল, আমরা সবাই এই বিষয়টাতে সতর্ক থাকব। আর কালো মিয়া আঙ্কেলের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দিক, যেহেতু উনি না বুঝে করে ফেলেছিলেন।